নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ ঘোষাল। নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা জানি যে 21শে জুলাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শহীদ সমাবেশ করবেন, বক্তব্য রাখবেন, সেদিনই কিন্তু সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। এই বাদল অধিবেশন, সেখানে কিন্তু তৃণমূল সাংসদরা উপস্থিত থাকবেন না, এটা ঘোষণা হয়ে গিয়েছে অলরেডি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তার দলের সাংসদরা তারা 21শে জুলাইয়ের মঞ্চেই থাকবেন খুব স্বাভাবিকভাবে। কিন্তু এই 21শে জুলাই যেখানে বাদল অধিবেশন শুরু হচ্ছে, এই অধিবেশনে একাধিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। যেমন ডোনাল্ড ট্রাম্প, তিনি যেমন বলেছেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ তিনি মধ্যস্থতা করেছেন, সেটা নিয়ে আলোচনা হতে পারে বিহারে যে নির্বাচনী সংশোধনী চলছে, SIR, সেটা নিয়ে আলোচনা হতে পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সংসদে ঝড় উঠতে পারে। ঝড় কি উঠবে, সেটাই আজকে জানবো জয়ন্তদার কাছ থেকে। জয়ন্তদা, বাদল অধিবেশনে কি ঝড়ের পূর্বাভাস? দেখো ঋষিকেশ, ঝড়ের সম্ভাবনা প্রবল। তার কারণ ঝড়ের বিষয়, মানে ঝড় ওঠানোর মতো বিষয়ের কিন্তু অভাব নেই। তার কারণ এমনিতেই তো একটা অ্যান্টি ইনকম্বেন্সি নরেন্দ্র মোদী সরকারেরও হবে, এটা তো ল অফ নেচার, প্রকৃতির একটা সূত্র, যে এত বছর পরও, মানে 2014 সালে নরেন্দ্র মোদীর যাত্রাপথ শুরু, আজকে 2025, এরপরেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো ইস্যু থাকবে না, সংসদে কোনো রকম উত্তাপ থাকবে না, এটা তো হতে পারে না। এখন এখানে সবথেকে যেটা বড় ইস্যু হয়ে উঠছে ক্রমশ, কেননা ইস্যু কোনটা হবে তার একটা না স্বতঃস্ফূর্ততা থাকে। আমি 10টা ইস্যুকে একসাথে হাইলাইট করছি, তুলছি, তার মধ্যে একটা ইস্যু হয়তো মানে বড় ইস্যু হয়ে যাচ্ছে। এখন ক্রমশ, মানে যেটা প্রণববাবু আমাকে খুব একটা কথা বলতেন, আমার মাথায় বারবার মনে পড়ে, ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম। একটা ঘটনার তার নিজস্ব একটা মোমেন্টাম থাকে, সেটার চলমানতা থাকে, তার একটা মানে ইম্পেটাস একটা ঘটনা আর একটা ঘটনা তৈরি করে। এখানে কিন্তু এই যে বিহারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের একটা রুটিন প্রক্রিয়াকেও যেভাবে বিতর্কিত হয়ে উঠল, এবং সেটা কিন্তু শুধু বিহার নয়, বিহারের পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্য, এবং সেখানে এই হিন্দু এবং মুসলমান মেরুকরণের জন্য এই যে নাগরিকত্ব, বাংলাদেশি এবং ভোটার তালিকা সংশোধন, এবং সেটা করতে গিয়ে এমনও দেখা গেছে যে কোথায় ইন্দোনেশিয়া, কোথায় বিদেশের নাগরিক, তারা আগের বারের মায়ানমার, তারা সমস্ত ভোটার হয়ে বসে রয়েছিল। সেটা নিয়েও কংগ্রেস এবং বিরোধী দলেরা সবাই প্রশ্ন তুলছে যে তাহলে 2021-এর নির্বাচনের সময় এরা যদি ভোট দিয়ে থাকে, তাহলে সেই ভোটটাই তো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, লোকসভা ভোট। এখন এই রকম একটা বিতর্কিত বিষয় আজকে কিন্তু মস্ত বড় একটা ইস্যু হতে পারে, এবং আরও অনেক ইস্যু রয়েছে সেটাতে, মানে ফরেন পলিসি, অপারেশন সিঁদুরের গোয়েন্দা ব্যর্থতা, পাকিস্তানি আক্রমণের গোয়েন্দা ব্যর্থতা থেকে শুরু করে আজকে কিন্তু অন্যান্য আরও 10টা বিষয়, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য থেকে শুরু করে বিভিন্ন বিষয় আসবে। কিন্তু মূল বিষয় নাগরিকত্বটা হয়ে ওঠার একটা কারণ আছে, কারণ ভোট আসছে। এবং সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে এইটা, তুমি যে প্রশ্নটা ঋষিকেশ করেছো যে এটা হবে কি হবে না, সেটা না অনেকটা নির্ভর করছে বিরোধী সমন্বয় বা বিরোধী দলগুলোর মধ্যে কতটা ঐক্যবদ্ধ একটা রূপ নেবে। কেননা বৈঠক একটা হতে চলেছে, বিরোধীদের একটা বৈঠকের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক হবে। ইন্ডিয়া জোট ভার্চুয়ালি নন এক্সিস্টেন্ট হয়ে গেছে। এখন যে যার রাজ্যে নিজেদের মতো করে আঞ্চলিক দলগুলো কাজ করছে। বিরোধী দল মানে সেখানে রাহুল গান্ধী তার মতে চলছে, তার নিজের ইস্যু তারা কংগ্রেস করছে, কিন্তু সবসময় সেই ইস্যুগুলো আবার সাপোর্টেড হচ্ছে না আঞ্চলিক দলগুলো। কিন্তু পার্লামেন্টের আগে বিরোধী দলগুলোর যারা সংসদীয় দলনেতা, তারা নিজেদের মধ্যে তো একটা বৈঠক করবেন, এবং কংগ্রেস যেহেতু সেখানে প্রধান বিরোধী দল, সেখানে মল্লিকার্জুন খাড়গে তিনি অন্যান্য, যেরকম ডেরেক ওব্রায়েন সাধারণত তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের প্রতিনিধিত্ব করেন, এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা থেকে প্রতিনিধিত্ব করেন, এইভাবে অন্যান্য সমস্ত দল, সমাজবাদী পার্টির অখিলেশ আছে, স্ট্যালিনের ডিএমকে রিপ্রেজেন্টেশন থাকবে, তারা সবাই মিলে পার্লামেন্টের আগে
যদি ঠিকভাবে, কেননা বিজেপি কিন্তু চেষ্টা করবে যে বিরোধী ঐক্যটাকে মানে এমনভাবে ইস্যু তুলতে যে কোনো একটা ইস্যু বিজেপি তুলবে যেটাতে হয়তো কোনো একটা আঞ্চলিক দল সমর্থন করে আর একটা হয়তো করে না, ঘেটে দেওয়া। হ্যাঁ, ঘেটে দেওয়া বিরোধী ঐক্যটাকে যাতে আর কি বিপন্ন করা, যাতে বিরোধী ঐক্যটা কিছুতেই হতে না পারে, সেইটা সম্পর্কে বিরোধী নেতারা কতটা ওয়াকিবহল থাকবেন। একটা দুর্নীতির ইস্যু যদি বিজেপি তুলে দেয় সেটাতে অন্য পক্ষকে সমর্থন করাটা তাদের মুশকিল হয়। মানে এখন যদি ন্যাশনাল হেরাল্ডের সাইফানিং অফ ফান্ড, এটা যদি একটা এনফোর্সমেন্ট, ঠিক এই সংসদ শুরু হলো, আদালতে বোধহয় হিয়ারিংয়েরও দিন আছে, সিবিআই বা এনফোর্সমেন্ট এমন কিছু দুর্নীতির অভিযোগ করলো যেটাতে পলিটিক্যাল অভিসন্ধি নিয়ে করা হচ্ছে, এটা বলা অন্য দলগুলো, কেননা কেউ কারোর দুর্নীতিকে সমর্থন করতে পারে না। যখন কোর্ট যদি এখন বলে, ঠিক যেভাবে পশ্চিমবঙ্গে যখন এনফোর্সমেন্ট বা এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও, তখন কিন্তু সেভাবে যতটা হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু রাহুল গান্ধী বা কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসকে ভিকটিম করা হচ্ছে, সেটা নিয়ে সোচ্চার হয়নি। তাহলে তুমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য ফালতু মামলা দিয়ে এনফোর্সমেন্ট বা সিবিআই করছে বলে অভিযোগ না তোলো, তাহলে রাহুল গান্ধীর সাইফানিং অফ ফান্ড নিয়ে তৃণমূল কংগ্রেস সেটাকে রেসিপ্রোকেট করবে, সেটা কংগ্রেস কি করে আশা করে? সুতরাং এই যে আমি যে প্রশ্নগুলো বলছি, এগুলো যদি বিরোধীরা ঠিক মতো করে হ্যান্ডেল করে নিতে পারে এবারে, তাহলে একটা কনসলিডেটেড অ্যাপ্রোচ হয়ে বিরোধিতা তার দেখা যেতে পারে, নচেত নয়। তা না হলে কিন্তু এই ইস্যুগুলো ইস্যুই থাকবে, খবরের কাগজে একদিন দুদিন, একটা যেটাকে বলে না দেশ জুড়ে একটা মানে একটা সামগ্রিকভাবে একটা আন্দোলন গড়ে তোলা, সেইটা করতে গেলে একটা কনসলিডেশনের প্রয়োজন আছে। অর্থাৎ জয়ন্তদা যেমনটা বললেন যে বাদল অধিবেশনের আগে এখনো পর্যন্ত দাঁড়িয়ে ঝড় ওঠার তো একটা পূর্বাভাস তো পাওয়া যাচ্ছে, কিন্তু ঝড়টা উঠবে কিনা সেটা 21শে জুলাইয়ের পরবর্তী সময়ে বোঝা যাবে। জয়ন্তদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় দর্শকদের কাছেও এই বিষয়টা খুব সুন্দর ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকের মতো ঘোষালনামা এখানেই শেষ করছি। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7 দিন, পাশাপাশি দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।